হচ্ছে 12ই সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 58তম ক্লাস এবং দণ্ডবিধির 10ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব, দেখেন 14 নম্বর প্রশ্ন আমাদের সাজেশনের। সেটা হচ্ছে, দেখেন, অপরাধমূলক বল প্রয়োগ, এটাকে ইংরেজিতে বলে ক্রিমিনাল ফোর্স, এবং শারীরিক আঘাত বা অ্যাসল্ট সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন। আর এটা থেকে একটা সমস্যামূলক প্রশ্ন আছে। এখন আমরা যখন প্রিলিমিনারি পড়েছিলাম তখন এই জিনিস আমরা জানি, অপরাধমূলক বল প্রয়োগের আগে আমার বোঝার দরকার ফোর্স কি। যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির গতি পরিবর্তন করে, গতি রোধ করে বা গতিশীল করে। আনারুল হক সাহেব হেঁটে যাচ্ছিল, ওনারে ঠেলা দিলাম, তা উনি গতিশীল হয়েছে। উনি দৌড়ায় আসতেছিলেন, ওনারে থামাই দিলাম, গতি রোধ হয়েছে। উনি হেঁটে যাচ্ছিল, ঠেলা দিলাম, আর এক দিক চলে গেল, গতি পরিবর্তন হয়েছে। তো এই যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির গতিশীল করে, গতি পরিবর্তন, গতি রোধ করে, কিসের মাধ্যমে? নিজের দেহের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, বা কি কোনো প্রাণীর মাধ্যমে, তখন এটারে বলে হচ্ছে ফোর্স বা বল প্রয়োগ। শুধু ফোর্স কিন্তু কোনো অপরাধ না। অর্থাৎ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ধাক্কা লেগে একজন পড়ে গেছে, এখন এই ধাক্কাটা তো আপনি ইচ্ছে করে দেন নেই ভাই, তাহলে এটা কি কোনো অপরাধ? অপরাধ না। বাট ফোর্সটা ক্রিমিনাল ফোর্স হবে যখন যখন আপনি এই কাজটা করবেন অপরাধ সংগঠনের অভিপ্রায়। অর্থাৎ আপনি যদি কাউরে ধাক্কা দেন, কিসের উদ্দেশ্যে? ইচ্ছা করে ধাক্কা দিচ্ছেন যে ও ব্যথা পাক। ইচ্ছা করে আপনার কুকুরে লেলিয়ে দিচ্ছেন যে অমুক রে তারা দেখ, তখন এটা কি হয়ে যাবে? ক্রিমিনাল ফোর্স। বাট আপনার বাসায় কুকুর আছে, কুকুরটা হঠাৎ ছুটে গিয়ে একজন পথচারীরে কামড় দিছে, বলেন তো এটা ফোর্স হয়েছে না ক্রিমিনাল ফোর্স? এটা ফোর্স। ক্রিমিনাল ফোর্স হবে কখন? যখন ওই কাজটা আমি আমার কুকুরে বোঝাই দিব যে তুমি অমুক রে যে একটা কামড় দাও বা একটা ধাওয়া দিয়ে আসো, তখন এটা হয়ে যাবে ক্রিমিনাল ফোর্স। তো ওই ক্রিমিনাল ফোর্স রে ইংলিশ আইনে বলে ব্যাটারি। কি বলে বলেন? ব্যাটারি। ব্যাটারি। এই যে যে বলছে শারীরিক আঘাত বা অ্যাসল্ট, প্রকৃতপক্ষে এই জায়গায় কিন্তু শারীরিক আঘাত নাই, নাও হতে পারে। কেমনে? আপনি যখন ক্রিমিনাল ফোর্সের উদ্যোগ নিছেন, এখনো ক্রিমিনাল ফোর্সটা সংগঠিত হয় নাই, সংগঠিত আর আগের যে স্টেপটা, এটারে বলে অ্যাসল্ট। আমি বললাম যে অনুপ রে, অনুপ অনুপ আপনি এখান থেকে সরে যান, নাহলে কিন্তু ঘুষি দিয়ে নাক ফাটাই দেবানি। এখনো নাক ফাটাই নাই, যদি নাক ফাটাই ফেলি তাহলে ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে। কিন্তু এই যে যে উদ্যোগ নিলাম, এটারে বলে কি? অ্যাসল্ট। তো এই জায়গায় কি অ্যাকচুয়ালি আপনার দেখেন শারীরিক আঘাত কি হচ্ছে? বাংলায় বলতেছে শারীরিক আঘাত, কিন্তু এখনো শারীরিক আঘাত যদি হয়ে যেত তখন সেটার অ্যাসল্ট থাকতো না, সেটা কি হয়ে যেত? ক্রিমিনাল ফোর্স হয়ে যেত। ধরেন নৌকা নিয়ে বসে আছে, আমি নৌকা যদি ছেড়ে দিই তারে ভয় দেখানোর উদ্দেশ্যে, নৌকা নদীর মাঝখানে চলে গেল, তখন এটা হয়ে যাচ্ছে ভয় দেখানোর উদ্দেশ্যে কাজটা করছি, এটা ক্রিমিনাল ফোর্স। বাট আমি যদি বলি তাকে যে তোমার নৌকা কিন্তু এই যে আমি ছেড়ে দেব, এখন আর তুমি তোমার ভয় দেখাবো, বা এটা এটা এখনো করি নাই, তাহলে এটার কি? অ্যাসল্ট। তাহলে ক্রিমিনাল ফোর্স বা ব্যাটারির আগের স্টেপটারেই কি বলে? অ্যাসল্ট। কারণ আমাদের দণ্ডবিধির মোটামুটি সবই জেনে যেতে হবে। কেন? কারণ এখন পরীক্ষা তো আমাদের কঠিন হয়ে গেছে। আপনি যদি একটা জিনিস যদি এইভাবে চিন্তা করেন, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি ক্রিমিনাল ফোর্স কি এটা আমি জানি, অ্যাসল্ট কি আমি জানি, তাহলে একটার সাথে আর একটা পার্থক্য লেখা কিন্তু কোনো ব্যাপার না। পার্থক্য মুখস্থ করারও কিছু নাই, যারা পার্থক্য মুখস্থ করে তারা অ্যাকচুয়ালি বোকা, জানে না পার্থক্য লিখতে হবে কেমনে। এই যে যেরকম আজকে আপনারা লিখছেন এইভাবে। তো আমরা পড়া শুরু করি। দেখেন ভূমিকা, দেখেন দণ্ডবিধি 1860-এর 349 ধারায় বল প্রয়োগের সংজ্ঞা এবং 350 ধারায় অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সাধারণ অর্থে বল প্রয়োগ হলো কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত, আন্ডারলাইন করেন, সম্মতি ব্যতীত বা কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার, আন্ডারলাইন করেন, গতি পরিবর্তন করা, গতিশীল করা বা গতি কি বলেন? রোধ করা। কি কি করা? গতি পরিবর্তন করা, গতিশীল করা বা গতি রোধ করা। দণ্ডবিধি 1860-এর 349 ধারা অনুযায়ী তিনটি উপায়ে বল প্রয়োগ হতে পারে। কয়টি উপায়? তিনটি উপায়। যথা, 1 নাম্বার দেখেন, গতিশীল করে, গতির পরিবর্তন করে। আরেকটা কি? গতিরোধ করে। তারপরে দেখেন, বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে যখন কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত এবং ইচ্ছার বিরুদ্ধে অপরাধ সংগঠন করতে বল, এটা আন্ডারলাইন কেন, অপরাধ সংগঠন করতে। কাজটা করেন কিসের উদ্দেশ্যে?
অপরাধ সংগঠন করতে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ প্রত্যেক অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ থাকতে হবে, কিন্তু প্রত্যেক বল প্রয়োগের উদ্দেশ্য অপরাধ সংগঠন নাও হতে পারে। বুঝেন কিনা? আপনি অপরাধমূলক বল প্রয়োগের মধ্যে অবশ্যই বল প্রয়োগ কিন্তু আছে, কিন্তু বল প্রয়োগের মধ্যে অপরাধমূলক বল প্রয়োগ নাও থাকতে পারে। যদি ওই কাজটা খারাপ উদ্দেশ্যে করে তখনই সেটা বল প্রয়োগ হয়ে যাবে অপরাধমূলক বল প্রয়োগ। বল প্রয়োগকে শাস্তিযোগ্য করা হয়নি, বরং অপরাধমূলক বল প্রয়োগকে শাস্তিযোগ্য করা হয়েছে। অপরদিকে যখন অপরাধমূলক বল প্রয়োগের উদ্যোগ গ্রহণ করা হয় তখন তাকে আক্রমণ বা শারীরিক আঘাত বা কি বলে, অ্যাসল্ট বলে। নিম্নে অপরাধমূলক বল প্রয়োগ এবং শারীরিক আঘাত সম্পর্কে আলোচনা করা হলো। আপনি কম লেখেন সমস্যা নাই, বাট যে জিনিসটা লিখবেন সেটা যেন সঠিক হয়, পরীক্ষক যাতে বুঝতে পারে যে না এর কনসেপ্ট ক্লিয়ার আছে। দেখেন, অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স এতক্ষণ একটু আলোচনা করলাম মোটামুটি। এখন এটা সংজ্ঞায় চলে আসি সরাসরি। দেখেন, দণ্ডবিধির 350 ধারায় অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে শুধু বল প্রয়োগের সংজ্ঞা দিতে কয় ধারায়? কত? 349। আর অপরাধমূলক বল প্রয়োগের 350। 350 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের উদ্দেশ্যে স্বেচ্ছায় অপর কোনো ব্যক্তির গতি রোধ করে গতিশীল করে, স্বেচ্ছায় শব্দটা বলতেন, স্বেচ্ছায়, স্বেচ্ছায় গতিরোধ করে গতিশীল করে বা গতি পরিবর্তন করে, এবং উক্ত গতিরোধ বা গতিশীল বা গতি পরিবর্তন করে, এটা আন্ডারলাইন করে, নিজের মাধ্যমে। নিজের মাধ্যমে মানে হচ্ছে নিজের দৈহিক শক্তির মাধ্যমে, কোন বস্তুর মাধ্যমে। বস্তু কি বলেন তো? লাঠি হইতে পারে, গাড়িও হতে পারে না? গাড়ি দিয়েও তো হয়। বা কোনো প্রাণীর মাধ্যমে। আপনি কুকুর পালেন, কুকুর দিয়ে তাড়া করলেন। দুবাইয়ের যে শেখরা আছে তারা রয়্যাল বেঙ্গল টাইগার পালে, তো তারা দেখা গেল যে রয়্যাল বেঙ্গল টাইগার আবার সেটা দিয়ে ভয় দেখালো, তাহলে উক্ত ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স সংগঠন করেছে বলে গণ্য হবে। এটা আন্ডারলাইন করেন, অপরাধমূলক বল প্রয়োগকে ইংলিশ আইনে কি বলে? ব্যাটারি বলে। তাহলে আমরা ইংলিশ আইনে মোট তিনটা জিনিস পেয়েছি। মিথ্যা সাক্ষ্য দাণ্ডে বলে পারজুরি, আপনার এই অপরাধজনক বিশ্বাসভঙ্গের বলে এমবেজেলমেন্ট, আর অপরাধমূলক বল প্রয়োগে কি বলে? ব্যাটারি। মনে রাখেন, প্রিলিতে আমরা বহুবার পড়েছি, গুরুত্বপূর্ণ। অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন ভাই আপনারা ঠিক মতো? আব্বাস আসসালামু সাহেব? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কথা শুনতে পাচ্ছেন আশিক সাহেব? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ জি আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। উপাদান দেখেন, অপরাধমূলক ক্লিয়ার বল স্যার। প্রয়োগ সংগঠনের মধ্যে নিম্নলিখিত উপাদান থাকে। কি কি? কোনো ব্যক্তির প্রতি স্বেচ্ছায় বল প্রয়োগ করা, অবশ্যই অপরাধমূলক বল প্রয়োগ হলে সেই বলটা প্রয়োগ করছেন কিভাবে? ইন্টেনশনালি, স্বেচ্ছায়। এমন বল প্রয়োগ উক্ত ব্যক্তির সম্মতি ব্যতীত করা হয়। এমন বল প্রয়োগ করা হয় ক্ষতি ভীতি প্রদর্শন বা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে। উদাহরণে চলে এসে আমরা দেখেন, উদাহরণে যদি আসি, আলিম এমন ভাবে জামানের দিকে মুষ্টি পাকিয়ে জামানকে আঘাত করে যাতে জামান ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায়। এক্ষেত্রে আলিম অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে কি হবে? গণ্য হবে। এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন, সকলের প্রতি, বলেন এই জায়গা কি স্বেচ্ছায় আঘাত হয় নাই? স্বেচ্ছায় আঘাত হয় নাই না। তাহলে এটা তো অপরাধমূলক বল প্রয়োগও হচ্ছে। আবার ওই যে 323, স্বেচ্ছায় আঘাত, যদি কারো দৈহিক যন্ত্রণা বৈকল্য বা পীড়া ঘটায় তাহলে কি হয়ে যায়? স্বেচ্ছায় আঘাত। স্বেচ্ছায় আঘাতের সংজ্ঞা জি স্যার। 321-এ দিচ্ছে, 323। তাহলে এই জায়গা তো অপরাধমূলক বল প্রয়োগও হয়েছে, আবার স্বেচ্ছায় আঘাতও হয়েছে। তাইলে আপনি মামলা করবেন কোন ধারায়, বা আপনার সাজা দিবে কোন ধারায়? বলেন। দুই ধারাতে স্যার মামলা করবো। জি স্যার। কোন ধারায় মামলা করবেন? দুই ধারায় 323 এবং 351, দুই ধারাতে মামলা করা যাবে। দুই ধারাতে মামলা করবেন, কোথায় বলা আছে? দুই ধারায় চার্জ গঠন করে সাজা দিতে পারে, মনে আছে চার্জের ধারাটা? একা 235-এর 2, 235-এর 2, যে জায়গা বলা আছে যে কাজ হইছে একটা বাট দণ্ডবিধির দুইটা ধারায় সংজ্ঞায়িত অপরাধ, তাহলে দুই ধারায় চার্জ গঠন করে তার সাজা দেওয়া যাবে। বুঝেন কিনা? রহমত সাহেব বুঝেন নাই বোধহয়। 235-এর 2 আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছিলাম। ধরেন এই যে যে একজন মুষ্টি পাকিয়ে যে আঘাতটা করছে এটা তো ক্রিমিনাল ফোর্স হইতেছে, আবার এটা 323 হয়। তাহলে আমি মামলা করব, দুই ধারাই করতে পারি, আবার আদালত তারে দুই ধারাই সাজা দিতে পারে। এটা বলছে কোনো সমস্যা নাই, এইটারে বৈধতা দিছে ফৌজদারি কার্যবিধি 235-এর 2।
যে কাজ হয়েছে একটা, বাট অপরাধ যদি দুইটা হয়, তাহলে দুইটা ধারায় তারে চার্জ গঠন করে সাজা দেওয়া যাবে। ধরেন কতদিন আমরা এটা মনে আছে কিনা আপনাদের, যে চিটিং বাই পার্সোনেশন, কত ধারা? 419। সাজা 419 না, কয় বছর? 3 বছর। আবার এরকম স্যার আরেকটা ধারা আছে সরকারি কর্মচারীর ক্ষেত্রে, কত ধারা? 170। 170 স্যার। তাহলে মামলা কিন্তু আমি যখন আপনি করবেন, আমি 170-এও করব, আবার 419-এও করব। কারণ এই জায়গা করতে যদি আদালত যদি বাদ দেয় যে চার গঠন যে কোনো একটাই করে, তখন আমি রিভিশন করতে পারবো যে কেন আমার এই জায়গায় বাদ দেওয়া হলো। এই তো যে অপরাধটা করছে এটা 170-এও পড়ে, আবার কি 419-এও পড়ে। দেখুন, আমরা অ্যাসল্টে চলে আসি। অ্যাসল্টের বাংলা এখানে বলছে শারীরিক আঘাত। তো এখন এখানে একটা জিনিস দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে শারীরিক আঘাত, ধরেন ব্র্যাকেটে অ্যাসল্ট শব্দটা নাই, তাহলে আপনি আঘাত দেখা কিন্তু চলে যাবেন কোথায়? 323-এ। 323-এ কিন্তু শারীরিক আঘাত না, 323-এ কি আঘাত? শুধু আঘাত, শুধু আঘাতের সাজা। দেখেন তো, দণ্ডবিধি 351 ধারায় শারীরিক আঘাত বা আক্রমণের সংজ্ঞা প্রদান করা হয়েছে। 351 ধারা অনুসারে যখন কোনো অপরাধমূলক বল প্রয়োগ করা হবে, আন্ডারলাইন করেন, এমন সম্ভাবনা তৈরি করা হয়। কি তৈরি করা হয়? এমন সম্ভাবনা, এমন সম্ভাবনা তৈরি করা হয়, আহ তখন তাকে আক্রমণ বা অ্যাসল্ট বলে। তখন তাকে কি বলেন? আক্রমণ বা অ্যাসল্ট বলে। অর্থাৎ আক্রমণের ক্ষেত্রে বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগ করা হয় না। যেমন আন্ডারলাইন করেন, হুমকি দেওয়া, গুলি ভর্তি পিস্তল দেখানো ইত্যাদি আক্রমণ হতে পারে। তানবীর রে একটু আগে যা করলাম সেটা কিন্তু অ্যাসল্ট, আক্রমণ। বুঝতে পারছেন? অঙ্গভঙ্গি, তবে শুধুমাত্র মুখের কথা আক্রমণ বলে গণ্য হবে না। এখন আমি যদি শুধু মুখের কথা বলি যে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবানি, কিন্তু কোনো অঙ্গভঙ্গি নাই, তাহলে এটার আবার কি বলা যাবে না? অ্যাসল্ট বলা যাবে না। অর্থাৎ 351 ধারায় দুইটি উপায় অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি হলে তা আক্রমণ হবে। এক, সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা কাজ করা, জেস্টার। এবং দুই হচ্ছে কি বলেন, প্রস্তুতি বা প্রিপারেশন। তো আমাদের এটা প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে যে আহ, শুধুমাত্র মুখের কথা কি অ্যাসল্ট হবে কিনা? হবে না। অ্যাসল্টের উপাদান কয়টা? দুইটা, সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা কাজ করা, আর একটা হচ্ছে কি বলেন, প্রস্তুতি বা প্রিপারেশন। তাহলে উপাদানে চলে এসে আমরা দেখেন, আক্রমণ সংগঠনে নিম্নলিখিত দুইটি উপাদান থাকবে, যথা এক, আক্রমণের ক্ষেত্রে অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়, আর প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগ কি করা হয় বলেন? না, করা হয় না। উদাহরণে চলে এসে আমরা উদাহরণ, যে আলিম আলিম এমন ভাবে জামানের দিকে মুষ্টি পাকায়, জামানকে আঘাত করার উদ্যোগ নেয়, যাতে জামানের বিশ্বাস করার কারণ জন্মায় যে আহ জন্মায় যাতে জামানের বিশ্বাস কারণ জন্মায় যে তাকে আলিম মারতে উদ্যত হয়েছে, এক্ষেত্রে আলিম আক্রমণ করেছে বলে কি হবে? গণ্য হবে। বইতে বেশ কতগুলো উদাহরণ আছে এরকম, আপনাদের মনে পড়বে যে পালকি নিয়ে যাচ্ছে, এমন সময় পালকি থামাইছে। পালকি নিয়ে যাওয়ার পরে কি করছে বলেন? পালকি থামাইছে। এখন পালকি যদি থামাই, তাহলে এটা কি হয়েছে? ক্রিমিনাল ফোর্স হয়েছে না অ্যাসল্ট হয়েছে বলেন? আগে প্রতিরোধ করছে স্যার, এটা তো অবশ্যই কি হয়েছে বলেন? বহুত হয়েছে। হ্যাঁ, পালকি ধরেন থামাইছে ওই ডাকাতির উদ্দেশ্যেই বা খারাপ কোনো উদ্দেশ্যে থামাইছে, পালকি তো গতিশীল ছিল, তার আপনি গতি রোধ করছেন, তাহলে এটা কি হয়েছে? ক্রিমিনাল ফোর্স। আর যদি দূর থেকে বলেন যে এই খবর আছে কিন্তু পালকি কিন্তু থামাবানি, সময় থাকতে আগের থেকে থামাও, বা সময় থাকতে এটা করে দাও, এটা এখনো থামাই নাই বাট উদ্যোগ মাত্র নিয়েছে, এটা কি? অ্যাসল্ট। ধন্যবাদ। তাহলে যদিও অ্যাসল্টের সংজ্ঞা দিছে 351, আর ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দিছে কত? 350। 350 আর 351, কিন্তু এই দুইটার শাস্তি আলাদাভাবে দেওয়া হয় নাই, শাস্তি একসাথেই দিছে। শাস্তির জন্য আলাদা কোনো ধারা নাই। আমরা প্রথমে চলে এসেছি শাস্তি। দেখেন যে অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ দুইটি আলাদা অপরাধ হলেও উভয় অপরাধের শাস্তি একই সাথে আলোচনা করা হয়েছে। নিম্নে অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি আলোচনা করা হলো। দণ্ডবিধি 352 ধারা অনুযায়ী গুরুতর উত্তেজনা ব্যতীত আক্রমণ বা অপরাধমূলক, গুরুতর উত্তেজনা ব্যতীত এটা একটু বলবেন। গুরুতর উত্তেজনা ব্যতীত মানে হচ্ছে কি? ঠান্ডা মাথায়। গুরুতর উত্তেজনা ব্যতীত আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা
আন্ডারলাইন করেন, 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ কত 500 টাকা পর্যন্ত হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স যদি কেউ করে, তাহলে সাজা কি বলেন? 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 3 মাস কারাদণ্ড, অথবা কি 500 টাকা। 500 টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয়। আমি 352 সাথে মনে রাখবো 358। কেন 358 মনে রাখবো? দেখেন, গুরুতর উত্তেজনা বশত, আগেরটা বলছে ব্যতীত, ব্যতীত আর এটা কি বশত। মানে আপনি রাগের মাথায় তারে থামাইছেন, বা রাগের মাথায় তারে আসল, বা বললেন যে থাপড়ায়, হঠাৎ কথা কাটাকাটি হয়েছে, বললেন যে তোমার কিন্তু থাপ্পড় দিয়ে তোমার মাথা ফাটাই ফেলবো বা দাঁত ফেলে দেবো, এটা করেন নাই, বাট রাগের মাথায় এটা যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে সাদা কম। দেখেন, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যার পরিমাণ কত 200 টাকা হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এখন এখানে একটা জিনিস দেখেন, আমাদের দণ্ডবিধিতে যখনই আপনি কোনো কাজটা করেন গুরুতর উত্তেজনা বশত, তখন সাজার পরিমাণ কম না বেশি? কম। গুরুতর উত্তেজনা বশত করলে কিন্তু কম। ধরেন আপনি একজনকে গুরুতর উত্তেজনা বশত যদি হত্যা করেন, সেটা কিন্তু নিন্দনীয় হত্যা। আবার যে কাজটা সরকারি কর্মচারীর সাথে করতেছেন, সেটার সাজা আবার কি বেশি। আবার সাধারণ মানুষ করলে যে সাজা, কোন সরকারি কর্মকর্তা করলে সাজার পরিমাণ কি বেশি। তো এই জিনিসগুলো একটা মাথায় রাখেন। আমরা 353 ধারাটা দেখি, দণ্ডবিধির 353 ধারা অনুসারে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের জন্য, আন্ডারলাইন করেন, সরকারি কর্মচারীকে তার কর্তব্য এটা এটা মনে রাখতে হবে আমাদের পুরো, একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে ইনশাল্লাহ পরীক্ষার হলে যাব। কারণ এইভাবে পরীক্ষায় দিয়ে দেওয়া, সরকারি কর্মচারী ডিউটি পালন করতেছিল, তারে তার দায়িত্ব পালনের জন্য ধাক্কা দিছে বা বাধা দিছে, এক্ষেত্রে যে কাজটা করছে সে দায়ী হবে কত ধারায়। তো এই জায়গায় কিন্তু আপনার দেখেন, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। এখন আমি একটু মিল আছে কিনা দেখেন, আমরা পড়ছিলাম 332 নাকি, 332 সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছায় আঘাত, সাজা 3 বছর। আর সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাত, সাজা 10 বছর। সাজা 10 বছর। তাহলে এই এই যে 353 ধারায় যে মামলা হয়, সে মামলায় কিন্তু 332-এও হয়। তাহলে আপনি মামলা করবেন কয় ধারায়? 2 ধারায় কিন্তু করা যায়। বুঝছেন কিনা? আছেন বলো। দেখেন, তাহলে দণ্ডবিধি দেখেন 354 ধারা অনুসারে, এটা গুরুত্বপূর্ণ, 354 ধারা অনুসারে স্ত্রীলোকের শালীনতা নষ্টের উদ্দেশ্যে আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস, যা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে। শালীনতা নষ্টের উদ্দেশ্যে কেমনে? দেখেন, আপনি একজন মহিলা নেকাব পরে যাচ্ছে, বোরকা পরে যাচ্ছে, তার মুখের নেকাব আপনি টান দিয়ে খুলে ফেলছেন, এই যে কি করছেন? এই যে অপরাধমূলক বল প্রয়োগ করছেন অথবা আক্রমণ করছেন। তাহলে এই ক্ষেত্রে আপনার সাজা মামলা হবে কত ধারায়? 354 ধারায়। সাজা হতে পারে কত? 2 বছর। এখন আমাদের দণ্ডবিধিতে মহিলাদের শালীনতা রিলেটেড 3টা ধারা আছে। এক হচ্ছে যে 354, সাজা 2 বছর। আর একটা আছে 509, ইফটিজিং, সাজা 1 বছর বিনাশ্রম। আর একটা আছে 506-এর দ্বিতীয় ভাগ, সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানো, ওটার সাজা আছে 7 বছর। এখন আমাদের যখন কোনো ঘটনা ঘটে, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ওনারা যখন মোবাইল কোর্ট পরিচালনা করে, ওনারা তখন সাজা ওনারা ওই এই 3টা ধারার ভিতরে ওনারা ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধুমাত্র একটা ধারায়, 509। কেন জানেন? কারণ মোবাইল কোর্ট সর্বোচ্চ সাজা দিতে পারে 1 বছর। তাহলে এই 3টা ধারার ভিতরে সাজা সবচেয়ে কম কোনটাই? ইফটিজিং, 1 বছর বিনাশ্রম। এই কারণে ওনারা ওই ধারায় সাজা দিতে পারে। আর এই 354 বা 506 যদি আপনি সাজা কাউরে দিতে চান, তাহলে ইনস্ট্যান্টলি সাজা আপনি দিতে পারবেন না, সেটার মামলা করতে হবে সিআর আকারে, বা থানায় মামলা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, জি, জি, ধন্যবাদ, মনে রাখছেন ভুইয়া সাহেব। 195 ধারা অনেকেই বুঝে না, আপনারাও বোধহয় ভুলে গেছেন। 195 ধারা বলছে যে সরকারি কর্মচারী মামলা করতে হবে স্বয়ং সরকারি কর্মকর্তাকেই, অন্য কেউ এসে মামলা করলে হবে না, না বলে নেওয়া হবে না। বা আদালতে যদি কোনো জাল দলিল দেখায়, আদালতকে বাদী হয়ে মামলা করতে হবে। তো এখানে আমরা
অ্যাসল্ট অ্যান্ড ক্রিমিনাল ফোর্সের ধারা পেলাম মোট 4টা। 352-তে হলো 3 মাস 500 টাকা, 358 হলো গুরুতর উত্তেজনাবশত করলে 1 মাস কত 200 টাকা, আর 353-তে হলো সরকারি কর্মকর্তারা যদি তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য বা বাধা দানের জন্য যদি আপনার আক্রমণ বা বল প্রয়োগ করে তাহলে সাজা কত 3 বছর। আর 354-তে বলছে শালীনতা নষ্টের উদ্দেশ্যে কয় বছর 2 বছর। আমরা একটু এই পেশে চলে আসি, দেখেন পরের পেজে আসেন, দেখেন যে আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের পার্থক্য দেখেন। পার্থক্য তো আমি ওইভাবে লিখি নাই, বাট এইগুলা আলোচনা করা যায়, কি কি সংজ্ঞাগত করা যায়, ধারাগত করা যায়। ধারা দিলেন এটা এত ধারা, এটা এত ধারা, একটির ক্ষেত্রে অন্যটি। মানে আপনি এইভাবে বলতে পারেন যে অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে অ্যাসল্ট থাকে, কিন্তু অ্যাসল্টের ক্ষেত্রে অপরাধমূলক বল প্রয়োগ থাকে না। আপনি ইংরেজি প্রতিশব্দতে যেতে পারেন, যে ইংরেজি প্রতিশব্দ এটারে বলতেছে ক্রিমিনাল ফোর্স, ওইটারে বলতেছে কি অ্যাসল্ট। শাস্তি শাস্তি অ্যাকচুয়ালি হয় না, শাস্তি পার্থক্যটা হয় না, কেন হয় না? কারণ শাস্তি দুই জায়গায় একই। উপাদান হয়, উপাদান হয়, এটা হলো ঘটনা অলরেডি ঘটে গেছে, আর এটা হলো ঘটনার কি উদ্যোগ, তো শাস্তিটা কেটে দেন, শাস্তি হয় না, শাস্তি নীল হয়ে যায়। অপরাধের পরিধি, পরিধিও অপরাধের পরিধি এইভাবে বলা যেতে পারে যে এই ক্ষেত্রে এইভাবে বলা যেতে পারে যে অপরাধের পরিধি এই ক্ষেত্রে তার প্রকৃতপক্ষে ভয় দেখানো হয় বা তার গতিরোধ করা হয় বা গতি শীল করা হয়, গতি পরিবর্তন করা হয়, এই জায়গায় শুধুমাত্র কি উদ্যোগ নেওয়া হয়। উদাহরণ দিতে পারেন, উদাহরণ ডেফিনেটলি দিতে পারবেন। ইংলিশ আইনে যা বলে, ইংলিশ আইনে বলবেন যে ক্রিমিনাল ফোর্স রে ইংলিশ আইনে বলে ব্যাটারি, কিন্তু যে এই যে অ্যাসল্টের ইংলিশ আইনে আলাদা কোনো কি নাই, নাম নাই, ওটার অ্যাসল্টই বলে। পারবেন না ইনশাল্লাহ? আর এই পার্থক্যগুলা কখনো আমরা ওই পরীক্ষার হলে ছক আকারে করতে দেবেন না। ছক আকারে করতে গেলে প্রকৃতপক্ষে দেরি হয় বেশি, আর ছক যদি করেনি তাইলে স্কেল দিয়ে করবেন, মানে ওই দেখা তারা যাতে না হয়। আমার পরামর্শ হচ্ছে যে আমরা যেভাবে লিখি এইভাবে লিখলেই ভালো হয়, এটা দ্রুত লিখতে পারবেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নটায় চলে আসি, যে এ এমন ভাবে জেড এর দিকে মুষ্টি পাকায় যাতে জেড এর বিশ্বাস করার কারণ জন্মায় যে এ তাকে মারতে উদ্যত হয়েছে। উদ্যত হয়েছে মানে কি, মানে মানে নাই মারে নাই, মাত্র উদ্যোগ নিছে, কেবল আসতেছে। এ কোনো এ কোনো অপরাধ করেছে কি? এই যে শুধু উদ্যোগ নিছে, কোনো অপরাধ করছে কি? কি করছে বলেন? আক্রমণ। আক্রমণের মানে এটা অপরাধ হচ্ছে অ্যাসল্ট। 351 ধারায় সংজ্ঞায়িত, আর শাস্তি কত ধারায় 352 বা 358 সব ধারাই তো বলছে। দেখেন বিচার্য বিষয়, দেখেন এ কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে, আইনগত পর্যালোচনা। এ ধারা 351 অধীন আক্রমণ বা অ্যাসল্টের অপরাধ করেছে, কারণ ধারা 351 অনুযায়ী কোনো ব্যক্তির অঙ্গ ভঙ্গি বা প্রস্তুতি যদি অপর কোনো ব্যক্তির মনে বল প্রয়োগের আশঙ্কা জাগায় বা জাগানোর সম্ভাবনা তৈরি করে তাকে শারীরিক আঘাত বা কি বলে আক্রমণ বলে। এখানে এ এমন ভাবে জেড এর দিকে মুষ্টি পাকায় যাতে জেড এর বিশ্বাস করার কারণ জন্মায়, ওই নটা কেটে দেন, কারণ জন্মায়, কারণ জন্মায় যে এ তাকে মারতে উদ্যত হয়েছে, তাই এ 351 ধারায় সংজ্ঞায়িত আক্রমণের অপরাধ করেছে। এখন আমার প্রশ্ন যদি ধরেন আছে 5 মার্ক, এক্ষেত্রে আমি শাস্তি লিখি না, আপনি এই জায়গায় একটু লিখে রাখেন যে শাস্তিও বলে দিবেন, শাস্তি 352 আর 58 উল্লেখ করে দিবেন যাতে তারা একটু বড় হয়। শাস্তি 352 আর কত 58। সুতরাং এ 351 ধারায় সংজ্ঞায়িত আক্রমণ অপরাধের অপরাধ করেছে। এখন গতদিন একজন প্রশ্ন করছিলেন যে যদি আপনি বলেন 352 ধারায় অপরাধ করছে, এটাও সঠিক, আর যদি 351 ধারা উল্লেখ করতে চান তাহলে বলতে হবে কি 351 ধারায় সংজ্ঞায়িত অপরাধ করেছে। অ্যাসল্ট অ্যান্ড ক্রিমিনাল ফোর্স নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এবং এই বিষয়গুলো এরকমই বুঝে নিতে হবে, মানে আপনি পরীক্ষার আগে এরকম জানি না হয়, আমরা এমন ভাবে পড়বো যাতে পড়তে পড়তে পরীক্ষার আগের রাতে মনে হয় যে আমি তো মোটামুটি যাই মনে করতেছি সবই তো আছে, সবই মনের মধ্যে যাতে গেঁথে যায়। মুখস্থ দরকার নাই, আপনি মোটামুটি এই যে যে ধারণা নিয়ে গেলেন, কিছু নির্দিষ্ট বিষয় মুখস্থ করলেন, আর বাকি যা যা আছে এগুলো তো আপনার ধারণা নিয়ে যেতে হবে। ধরেন আমি উদাহরণস্বরূপ বলি, আপনার কি মনে আছে যে মৃত্যুদণ্ড দিলে, মৃত্যুদণ্ড যদি দেয় তাহলে অনুমোদন লাগে কার?
হাইকোর্ট বিভাগের। ধরেন আমি আপনাদের যে ফৌজদারি কার্যবিধি যা পড়াইছি ওর ভিতরে আমি মৃত্যুদণ্ড অনুমোদন রিলেটেড কিছু পড়াইনি, প্রশ্ন নাই, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে মৃত্যুদণ্ড অনুমোদন কি, মৃত্যুদণ্ড অনুমোদন কিভাবে করা হয়। তখন ভয় পেলে কাজ হবে না। আমি বলে দেবো যে আহ, মনে আছে কিনা আপনাদের যে আমাদের 31 ধারায় বলা আছে, 31-এর 2 আর 31-এর 2-এ বলছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আপনার মৃত্যুদণ্ড আইন অনুমোদিত যে কোনো সাজা দিতে পারে, তবে মৃত্যুদণ্ড দিলে অনুমোদন লাগে কার? হাইকোর্টের। আর মৃত্যুদণ্ড অনুমোদন সম্পর্কে 374 থেকে এত 374 থেকে আপনি যা বলেন 374 থেকে 76 পর্যন্ত আলোচনা করা হয়েছে। 74-এ হচ্ছে যে মৃত্যুদণ্ড দেওয়ার পরে এই ডেট রেফারেন্সের যে ফাইলগুলো এটা হাইকোর্টের কাছে পাঠালো কত দ্বারাই? 374 দ্বারাই। মনে আছে কিনা আপনাদের? তারপরে 75-এ হলো হাইকোর্ট বিভাগ ওটা অধিকতর অনুসন্ধান করবে বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে। আর 76-এ আপনাদের শিখাইছিলাম যে যা খুশি তাই করতে পারে, মানে মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারে, বাতিল করতে পারে, তারপরে পুনরায় বিচারের নির্দেশ দিয়ে পারছে, এইগুলো দিয়েও বেশ কয়েকটা লেখা যায়। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে যা পড়ছি এগুলোই যে আসবে বিষয়টা তা না, 2-1 মার্ক এদিক সেদিকও এসে যেতে পারে, সেগুলো যাতে লিখতে পারেন। এখন আসমা খান আমার ভাবতেছি এত কিভাবে মনে রাখবো। দেখেন আপনারা সোজা, আপনারা ভালো কে, আপনি তো প্রিলির পড়া পড়তেছেন সাথে লিখিতের পড়াও পড়তেছেন। দেখেন, আচ্ছা জামা হয়ে গেছে। দেখেন, তো আমরা 15 নম্বর প্রশ্নে চলে এসে আমাদের সাজেশনের যে 15 নম্বর, আপনার কিছু দরকার নাই, খালি মনোবলটা রাখেন যে আমার দিয়ে হবে ইনশাল্লাহ, আল্লাহ রহমত করলে হবে। এইটুক যদি মনোবল থাকে তাহলে মনে করবেন যে আপনি 50% পাস হয়ে গেছে, আর 50% হলো আমার পড়াশোনা করা দরকার। এই কথাটা বলার কারণে একটা কথা বলি। দেখেন, আইনের বিধান উল্লেখ পূর্বক নিম্নোক্ত বিষয়সমূহ আলোচনা করুন। এরম মানে একবার পরীক্ষায় জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় এরকম প্রশ্ন আসছিল, এই পাঁচটা এইভাবে আসছিল যে একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দোষী বিবেচিত হতে পারে। এটা অলরেডি আমরা আলোচনা করছি। অনুপ বলেন তো কেমনে পারে? ভুলে গেছেন, ভুলে গেলে হবে? উদাহরণ হচ্ছে এটা হলো নিজের সম্পত্তি বলে গেছি স্যার আমরা তো। আমি বলি স্যার। বলেন। স্যার আমি একটা মোবাইল অনুদানের শাসন কিছু তার কাছে, কারণ আমার মোবাইলটা ছেড়ে রেখে দিতেছে, উনি কাজে গেছে, আমি ওনার অনুমতি না নিয়েই মোবাইলটা নিয়ে আসি। অনুদায় এই ক্ষেত্রে আমাকে দুই সমস্ত করতে পারে মামলা করে, যে আমি আমার মোবাইল নিজে জি, বিষয়টা অনেকটা ওরকমই যে আপনি আপনার নিজের সম্পত্তি এক জায়গায় রেখেছেন, ধরেন ওই যে যে কথাই বললাম যে আপনি একজনকে ধরেন আপনার বইটা পড়তে ধার দিচ্ছেন, আমার বইটা তুমি পড়ো, তো তার বাসায় একদিন বেড়াইতে যে আপনার বই আপনি তারে না বলে নিয়ে আসছেন, এটাই কি নিজের সম্পত্তি নিজে চুরি করা। চুরির ক্ষেত্রে দখলটাই মেইন ব্যাপার, মালিককে সেটা ব্যাপার না। দেখেন, একজন ব্যক্তি কি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে বিবেচিত হতে পারে কিনা? হ্যাঁ, একজন ব্যক্তি নিজের সম্পত্তি চুরি করার দায়ে দোষী বিবেচিত হতে পারে, কারণ দণ্ডবিধি 1860-এর 378 ধারায় চুরির সংজ্ঞায় বলা আছে কোন ব্যক্তির দখল থেকে তার অস্থাবর সম্পত্তি সম্মতি ব্যতীত অসাধু অভিপ্রায় হস্তান্তর করলে তা চুরি বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রদত্ত সংজ্ঞায় দখলের কথা বলা আছে, মালিকানার কথা নয়। কিসের কথা? চুরির ক্ষেত্রে প্রমাণ করতে হয় দখল, বলেন তো কিসের ক্ষেত্রে মালিকানা প্রমাণ করা লাগে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টিতে প্রমাণ করা লাগে মালিকানা। আর চুরিতে প্রমাণ করা লাগে কি? দখল। কোন অস্থাবর সম্পত্তি মূল মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির বিশেষ দখলে থাকতে পারে। উক্ত বিশেষ দখল থেকে যদি মূল মালিক দখলকারীর অনুমতি ব্যতীত অসাধু অভিপ্রায় উক্ত অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে, তাহলে একজন ব্যক্তি নিজের সম্পত্তি নিজেই চুরির দায়ে দোষী হতে পারে। যেমন দেখেন, এ এর নষ্ট করি বি এর নিকট মেরামত করতে দেয়, কিন্তু এ টাকা পরিশোধ করতে না পারায় বি জামানত হিসেবে ঘড়িটি নিজের কাছে রেখে দেয়। এ টাকাটা পরিশোধ করতে পারলে বি ঘড়িটি ফেরত দিবে, কিন্তু এ ঘড়িটির টাকা পরিশোধ না করে বি এর কাছ থেকে বিনা সম্মতিতে ঘড়িটি নিয়ে যায়, যেন কোনো টাকা পরিশোধ করতে না হয়। এখানে ঘড়িটি বি এর দখলে ছিল, যা এ অসাধুভাবে বি এর সম্মতি ছাড়া স্থানান্তর করেছে, তাই এ 378 ধারা সংজ্ঞা অনুযায়ী চুরি করেছে। এই থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে কি দোষী বিবেচিত হতে পারে। এই লাইনটা একটু বেশি ধরলে
বেশি ঘন হয়ে গেছে, ওই জায়গায় উর্বরতা বেশি, এই কারণে বেশি ঘন হয়ে গেছে। দেখেন, আচ্ছা এই বেশি ঘন, তারপরে আপনার বেশি একটু এগুলা হচ্ছে টেকনিক্যাল রিজন, এগুলা আপনার বুঝবেন না, একটা হলো ইউনিকোড ফরম্যাটে আর একটা হলো বিজয় ক্লাসিক। তো এগুলা যদি আবার একটু এডিট করতে যাই আমার আবার একটু বেশি সময় লাগে, তো যে কারণে এইভাবেই করা। বিজয়, ইউনিকোড, ক্লাসিক এগুলো বুঝেন কেউ ওই জায়গায়? ধন্যবাদ। দেখেন, না, ফন্ট দেখেন, আচ্ছা তাহলে আমরা বিতে আসি। বিতে বলছে যে, বি দেখেন, একজন ব্যক্তি যে অপরাধের জন্য প্ররোচিত করেছিল সেই অপরাধ সংগঠিত না হলেও তাকে সেই অপরাধ সংগঠনে প্ররোচনার জন্য দণ্ডিত করা যায় কিনা। এটা আমরা মানে খুবই সহজ, আপনার সহজ বোঝা উচিত যে এটা প্ররোচনার মধ্যে কত কত ধারা, 115 আর 116 মনে আছে কিনা? প্ররোচনা প্রিলিমিনারিতেও 2 দিন আগে পড়াইছি। প্ররোচনা একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কোনো কাজ করতে বললেই সেটা প্ররোচনা। এখন প্ররোচনাকারী শাস্তি পাবে, তাতে অপরাধটা হোক বা না হোক। যদি হয় তাহলে সাজা 109 থেকে 114, আর যদি না হয় তাহলে সাজা 114, 115 থেকে 120। তো এখন যেহেতু এই জায়গা বলছে যে প্ররোচনা করছিল এবং সেটা হয় নাই, ঘটে নাই, তাহলে সাজা মেইনলি হচ্ছে 115 আর 116। এবং এই জায়গা আপনার মনে আছে কিনা যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা যদি দেন আর সেটা যদি সংঘটিত না হয় তাহলে আপনার সাজা 7 বছর 115-তে। আর যদি হয় নাই কিন্তু হালকা আঘাত হয়ে গেছে তাহলে সাজা কত? 14 বছর। বুঝেন কিনা? 115 মনে আছে। আর 116-তে বলছিল কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা যদি দেন এবং সেটা সংঘটিত হয় নাই তাহলে সাধারণ ব্যক্তি হইলে ওই ধারা সর্বোচ্চ সাজার কত? 4/1 ভাগ। আর যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে অর্ধেক। ওই যে পুলিশ, পুলিশ বলছে একজনের দস্যুতা করতে, দস্যুতা তারা করে নাই, তাহলে পুলিশের সাজা হবে দস্যুতার অর্ধেক। আর যদি আমি আপনি বলতাম যে তুমি দস্যুতা করো, সে করে নাই, তাহলে আমাদের সাজা হতো দস্যুতার 4/1 ভাগ। কত দ্বারা? 116 দ্বারা। এই যে দেখেন, পড়লি বুঝবেন। একজন ব্যক্তি যে অপরাধের জন্য প্ররোচিত করেছিল সেই অপরাধ সংগঠিত না হলেও তাকে সেই অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য দণ্ডিত করা যায় কিনা। একজন ব্যক্তি যে অপরাধের জন্য প্ররোচিত করেছিল সে অপরাধ সংগঠিত না হলেও তাকে অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য দণ্ডবিধি 1860-এর 115, 116 ধারায় দণ্ডিত করা যায়। নিম্নে এই ধারা দুটি আলোচনা করা হলো। ধারা 115, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের সহায়তা করানো বা অপরাধ অনুষ্ঠিত না হওয়া। কিসের সহায়তা করছেন? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনের প্ররোচনা করে কিন্তু উক্ত প্ররোচনার ফলাফল হিসেবে অপরাধটি সংগঠিত না হলে উক্ত ব্যক্তি অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। তবে যদি উক্ত অপসহায়তার ফলে কোনো ব্যক্তিকে আঘাত করা হয়, মানে মারেন নাই, হালকা আঘাত করছেন, তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার কত বছর? 14 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। এখন স্যার আমরা চলে এখানে এসেছি। কথাটা হচ্ছে যে প্ররো- জি স্যার, বল- বলতে চাচ্ছিলাম যে এখানে বিষয়টা হচ্ছে যে প্ররোচনা দিছে কিন্তু আহ মৃত্যুর জন্য প্ররোচনা দিছে, মৃত্যু ঘটে নাই, বাট আঘাত, মানে আঘাত করছে, তারা উইন্ডেড করছে এরকম একটা কিছু, জি, সেক্ষেত্রে 14 বছর। জি, ধরেন আমি আপনাকে বললাম যে আব্বাস সাহেব আপনি অমুকরে হত্যা করেন, তা আপনি হত্যা করতে গেলেন, তারে গুলি করছেন। সবচেয়ে ভালো উদাহরণ ট্রাম্পের উদাহরণ দিয়েছিলাম। ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের ভিডিওটা আপনারা দেখছেন কিনা? ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে গিয়ে গুলি করছে, উনি সরে গেছিল, ওনার কানে লাগছে, কানে। তাহলে হত্যাকারীরে ওই সাথে সাথে মেরে ফেলছে সিকিউরিটিরা, কিন্তু হত্যাকারী যদি বেঁচে থাকতো আমাদের বাংলাদেশের আইনে না, হত্যাকারীর সাথে তো আলাদা, কিন্তু হত্যাকারীরে যে ওই কাজটা করতে বলছে তারও তো 14 বছর। তারও তো কয় বছর? 14 বছর। কারণ এই জায়গায় সে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে বলছে, হত্যা করা একটা মৃত্যুদণ্ডযোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ। এখন সেটা হয় নাই কিন্তু কান ছিদ্র হয়ে গেছে, কানে আঘাত প্রাপ্ত হয়েছে, তাহলে যে প্ররোচনা করছে তার সাজা কত? 14 বছর। বুঝতে চোদ্দ পারছেন? বছর জি স্যার, জি স্যার। আর যদি মানে প্ররোচনা বলে ওইখানে মাইকেল ফেলতো তাহলে তো স্যার জি, নয়তো চলে যেত। জি।
আচ্ছা দেখেন, ধারা 116 দেখেন, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তাকরণ এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে শাস্তি। উপরেরটা ছিল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, আর এটা হচ্ছে কি শুধু কারাদণ্ড। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করা হলে এবং উক্ত অপরাধটা যদি সংগঠিত না হয় এমন প্ররোচনার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে না থাকলে, তাহলে উক্ত অপরাধের প্ররোচনা করে যদি সাধারণ কোনো ব্যক্তি হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের আন্ডারলাইন করেন 1/4 পর্যন্ত হতে পারে। সাধারণ ব্যক্তি মানে যারা সরকারি চাকরি করে না তারাই সাধারণ ব্যক্তি, এবং অপরাধের প্ররোচনাকারী যদি আন্ডারলাইন করেন সরকারি কর্মকর্তা হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের কত 2/1 অংশের শাস্তি পেতে পারে। উদাহরণ করেন, কয়েকজন পুলিশ কর্মকর্তা যার দায়িত্ব ছিল দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনের কি করেছেন, প্ররোচনা করেছেন, তবে দস্যুতা সংগঠিত হয়নি। এই যে ঠ আছে, ঠটাকে ট লেখেন, সংগঠিত হয়নি, পাইছেন? এক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির অর্ধাংশ, যেহেতু সে একজন কি সরকারি কর্মকর্তা। আসমা খানম বলেন যে দস্যুতা যদি সংগঠিত হতো তাহলে পুলিশ কত ধারায় দণ্ডিত হতো? হ্যাঁ, কোন ধারায় বলেন? জি, হ্যাঁ ধন্যবাদ। যদি পুলিশ তারা দস্যুতা করতে বলছে, স্বয়ং ঘটনাস্থলে পুলিশ যদি থাকে, তাহলে পুলিশ দণ্ডিত হতো 114 ধারায়। আর পুলিশ থানায় আছে কিন্তু যারা দস্যুতা করতে বলছে সে দস্যুতা করছে, তাহলে পুলিশ দণ্ডিত হতো কত ধারায়? 109 ধারায়। বুঝতে পারছেন? ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা 3 নাম্বার, এখানে যে সি নাম্বার প্রশ্নটা, এটা একটু দেখি। দেখেন যে একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী বিবেচিত হতে পারে কি, মানে কোনো ব্যক্তি নিজের নাম স্বাক্ষর করে কি সে জালিয়াতির দায়ে বিবেচিত হতে পারে কিনা। এটা অ্যাকচুয়ালি আমরা যখন জালিয়াতি পড়বো তখন ভালোভাবে পড়বো, বাট এখানে তারপরে পড়ে নেই। জালিয়াতি আসলে আমরা আগামী ক্লাসেই পড়বো জালিয়াতি আসলে কারে বলে। জালিয়াতি সর্বদা মিথ্যা দলিল তৈরি করেছেন। প্রতারণা জালিয়াতির মধ্যে অনেকটা মিল আছে। প্রতারণাটা সবসময় আপনার ডকুমেন্ট রিলেটেড নাও হতে পারে, কিন্তু জালিয়াতি সবসময় হবে কি কোন দলিল সম্পর্কিত। আমি এমন একটা দলিল তৈরি করছি, দণ্ডবিধি 463 ধারায় বলছে যে যদি কোনো দলিল তৈরি করা হয় কাউরে কাউরে কোনো অধিকার, মানে কাউরে ঠকানোর জন্য, কোনো দাবি আদায়ের জন্য, বা অন্য কোনো অপরাধ সংগঠনের জন্য বেআইনি ভাবে, তাহলে আমি ওই ডকুমেন্টটা মিথ্যা দলিল যে তৈরি করলাম, আমি এটা কি করেছি বলে গণ্য হবে, জালিয়াতি করেছে বলে গণ্য হবে। এই মিথ্যা দলিল প্রস্তুতের সংজ্ঞা বলছে এবারে 464 ধারায়, আমরা বিস্তারিত ওই মুহূর্তে গিয়ে পড়বো। মিথ্যা দলিল 3টি উপায় তৈরি করা হয়। কোন দলিল মিথ্যা ভাবে তৈরি করে, মানে যেটার আগা গোড়া সবই কি মিথ্যা। আর একটা হলো কোন দলিলের অংশ পরিবর্তন করে, দলিলে লেখা ছিল 10,000, শূন্য একটা যোগ করে দিলাম 1 লাখ হয়ে গেল, এটাও মিথ্যা দলিল প্রস্তুত। আর সবশেষে হলো যদি আপনি পাগল উন্মাদ তাদেরকে দিয়ে কোনো কাজ করান, সেটাও কি হিসেবে গণ্য হবে, মিথ্যা দলিল প্রস্তুত হিসেবে গণ্য হবে। আর মিথ্যা দলিল প্রস্তুত মানেই আছে সেই জায়গা কি জালিয়াতি। তো দেখেন তাহলে আহ মোটামুটি আমরা যেটা পড়তেছিলাম যে মিথ্যা দলিল প্রস্তুত যেখানে আছে সেখানে কি আছে বলে ধরে নিবেন, জালিয়াতি আছে। কারণ একজন মানুষ তো আর শুধু শুধু মিথ্যা দলিল তৈরি করে না। আমি একটা মিথ্যা সার্টিফিকেট তৈরি করছি, মানে এটা কি আমি ঘরে সাজা রাখার জন্য তো তৈরি করি নাই, ডেফিনেটলি ওর পিছনে আমার একটা অসৎ উদ্দেশ্য আছে। এখন নিজের নাম স্বাক্ষর কিভাবে জালিয়াতি হতে পারে, সেটা হচ্ছে ধরেন দুইজন ব্যক্তির নাম অনুপ, একজন টুঙ্গিপাড়ার অনুপ আর একজন হচ্ছে কোটালীপাড়ার অনুপ। এখন দুইজনের নাম হুবহু এক। এখন টুঙ্গিপাড়ার অনুপ একটা কথা লিখে সেই জায়গায় সিগনেচার করছে, কাজটা করছে টুঙ্গিপাড়ার অনুপ, বা টুঙ্গিপাড়ার অনুপ কাজটা করছে কিসের জন্য, যাতে ভাবে এই কাজটা করছে কে, কোটালীপাড়ার অনুপ। তাহলে এই ক্ষেত্রে নিজের নাম স্বাক্ষরও কি হতে পারে, জালিয়াতি হতে পারে। একটু পড়ি দেখেন, দণ্ডবিধির 464 ধারার 1 নং ব্যাখ্যা অনুসারে একজন ব্যক্তি তার নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে। 464 ধারার 1 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে যে যদি সে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো দলিলের অংশ বা কোনো দলিল প্রস্তুত করে, স্বাক্ষর করে, সিল মোহরকৃত করে,
সম্পাদন করে যদিও সে জানে যে উক্ত দলিল প্রকৃতপক্ষে মিথ্যা বা সম্পাদিত হয়নি। 464 ধারার বিধান বিশ্লেষণ করলে দেখা যায় যে নিম্নলিখিত অবস্থায় একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে, যথা এক, এক নাম্বার আমরা দেখি, দেখেন যে কোনো ব্যক্তি নিজে যদি এই উদ্দেশ্যে স্বাক্ষর করে যে তার স্বাক্ষর বা নামটি একই নামের অন্য কোনো ব্যক্তি বলে চালিয়ে দেবেন। নূর ইসলাম ভুইয়া এমন একটা কথা লিখে রাখছে যাতে মানুষজন ভাবে আর একজন নূর ইসলাম ভুইয়া আছে, সে এই কাজটা করছে। যখন কোনো ব্যক্তি অন্য কারো স্বাক্ষর জালিয়াতি করে স্বাক্ষর করে, ওই একই টাইপের আরেকজন ব্যক্তির স্বাক্ষর জালিয়ে মানে সে জালিয়াতি করে স্বাক্ষর করে, যদি কোনো ব্যক্তি কোনো বিলে পৃষ্ঠাঙ্কন করে এই উদ্দেশ্যে যে ও অন্য কেউ করেছেন বলে চালিয়ে দেবেন। অতএব আইনের বিধান অনুযায়ী বলা যায় যে নিজের নাম স্বাক্ষর করলেই জালিয়াতি হবে, বিষয়টা এমন নয়, বরং নিজের নাম স্বাক্ষর জালিয়াতি হতে পারে যদি স্বাক্ষরটা দ্বারা কোনো কি তৈরি করা হয়, মিথ্যা দলিল তৈরি করা হয়, যেমন কোনো অধিকার দাবি করতে, কোনো ব্যক্তিকে ক্ষতি করতে, বা কি প্রতারণা করতে। উদাহরণ দেখেন যে আরিফ একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজের নাম স্বাক্ষর করে যে এটি একই নামের অন্য ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়। ড্র মানে বুঝেন, মানে আর একজন ব্যক্তি এটা করতে বলে বিশ্বাস করা হয়, এক্ষেত্রে আরিফ নিজের নাম স্বাক্ষর করে জালিয়াতি করেছে বলে গণ্য। আশা করি বুঝতে পারছেন। এরপরের প্রশ্নটা হচ্ছে যে যে ক্ষেত্রে কোনো পরিমাণ উল্লেখ করা থাকে না সেক্ষেত্রে জরিমানার পরিমাণ কিভাবে নির্ধারিত হবে। আমরা প্রিলিমিনারিতে পড়ছি, দেখেন প্রিলিমিনারিতে পড়ছিলাম মনে আছে যে 60, আগে একটু 60 দ্বারা মনে করে দেই যে যে জায়গায় কোনো কারাদণ্ড সশ্রম নাকি বিনাশ্রম হবে এই ব্যাখ্যা দিছে 60 দ্বারাই, যে যে কোনো বর্ণনা থাকলে সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। যদি শুধু বিনাশ্রম বলে তাহলে বিনাশ্রমই হবে, সশ্রম বললে সশ্রমই হবে, যে কোনো বর্ণনা থাকলে সশ্রম বা বিনাশ্রম যে কোনো একটা হতে পারে। এই ব্যাখ্যাটা দিছে কত দ্বারাই? 60 দ্বারায়। 63 দ্বারায় বললো যে জরিমানার ক্ষেত্রে যে জায়গায় জরিমানার কোনো পরিমাণ বলা নাই সেক্ষেত্রে অত্যাধিক হবে না। আনারুল হক সাহেব বলেন তো, যে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কোর্টে বিচার হচ্ছে একটা গাভী চুরির মামলা, গাভীটার মূল্য ধরেন 2 কোটি 2 লাখ টাকা। এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো আমরা জানি চুরির সাজা হলো 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তো এই ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে? 2 লাখ টাকার গাভীর মূল্য, কিন্তু মামলায় প্রমাণিত হলে যে অমুক চুরি করছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা দিতে পারে কত? কেন বলেন? ধন্যবাদ। ওনার ক্ষমতা আছে কত? 10,000। 10,000-এর বেশি কিন্তু উনি দিতে পারবে না, যতই গাভীর মূল্য কত থাক না কেন। 2 লাখ টাকা মাথায় তো আছে এখনো। জি দেখেন আচ্ছা, দেখেন যে ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ থাকে না সেক্ষেত্রে দণ্ডবিধি 1860 63 ধারার বিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধারা 63 অনুযায়ী জরিমানার দণ্ড দেওয়া হয়েছে কিন্তু পরিমাণ উল্লেখ করা হয়নি, এরূপ ক্ষেত্রে জরিমানার পরিমাণ হবে অসীম কিন্তু তা অত্যাধিক হতে পারবে না। অর্থাৎ এরূপ ক্ষেত্রে আদালত যে কোনো পরিমাণ জরিমানা নির্ধারণ করতে পারে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এই প্রশ্ন আপনার মুখস্থ করার কিছু নেই, আপনি নিজের মতো করে লিখবেন আর কি। তবে অবশ্যই তা কি হবে না, অত্যাধিক হওয়া যাবে না। মামলার ধরন, প্রকৃতি, সামর্থ্য ইত্যাদি বিবেচনা করে আদালত জরিমানা নির্ধারণ করবে। যেমন দেখেন দণ্ডবিধি 1860-এর 379 ধারায় চুরির শাস্তি হলো যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। অর্থাৎ 379 ধারায় জরিমানার কোনো পরিমাণ উল্লেখ না করায় আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে 63 ধারার বিধান অনুসারে যে কোনো জরিমানা প্রদানের আদেশ দিতে পারেন, তবে তা কি হবে না, অত্যাধিক হবে না। যদি এটা সে যুগ্ম দায়রা জজ হতো, যুগ্ম দায়রা জজের অর্থদণ্ডের কোনো লিমিটেশন আছে নাই, তাহলে উনি ইচ্ছা করলে কিন্তু 50,000 জরিমানাও করতে পারে। স্যার এই ক্ষেত্রে কি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ট্রান্সফার করতে পারেন না স্যার? ব্যাপারে তখন তো আর রায় উনি দিবেন না। ওনার তো এইটা কেন জি, ওনার যদি মনে হয় যে আর বেশি দেওয়াটা কত কত ধারায় ট্রান্সফার করবে বলেন? 7 যাক, আপনার মাথা তো খোলাই আছে, এখনো বন্ধ হয় নাই। জি, 347 ধারায় দায়রা জজের কাছে ট্রান্সফার করে দেবে। জি দেখেন, তাহলে আমরা চলে আসি পরের সব শেষের প্রশ্নটা, যে জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে জরিমানা সম্পূর্ণ পরিশোধ করা হলে কারাদণ্ড আরোপের পরিণতি। আমরা এই প্রিলিমিনারিতে পড়ছিলাম যে জরিমানার টাকা যদি সম্পূর্ণ নিয়ে দিয়ে দেয় কারাদণ্ড সাথে সাথে সব বাতিল, এটা 68। আর যদি আনুপাতিক হারে দেয় তাহলে আনুপাতিক হারে বাতিল, এটা কত? 69। এইটুকু যদি নাম্বার বেশি থাকে সাথে একটু 70 দ্বারাও যোগ করে দিবেন। 70 দ্বারা কি আছে মনে আছে?
জরিমানা আদায় করতে হবে কয় বছরের মধ্যে? 6 বছরের মধ্যে, অথবা যদি 6 বছরের বেশি সাজা দেওয়া হয় সেই বেশি সময়ের মধ্যে। যখন দেখবেন যে আমার প্রশ্নের উত্তর একটু কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তখন আশেপাশে ধারা একটু আলোচনা করে দিবেন। দেখেন, দণ্ডবিধি 1860-এর 68 ধারা অনুযায়ী যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে সেই অর্থদণ্ড প্রদান করা হলে অথবা আইনগত কার্যক্রমের মাধ্যমে আদায় করা হলে আসামি কারামুক্তি হবে। অর্থাৎ কারাদণ্ড চলাকালীন সময় জরিমানা পরিশোধ করলে 68 ধারার বিধান অনুযায়ী যখনই জরিমানা পরিশোধ করবে তখনই দণ্ড কি হবে? মওকুফ হবে। এছাড়া 69 ধারার বিধান অনুসারে জরিমানার টাকা আংশিক প্রদান করা হলে কারাদণ্ড আনুপাতিক হারে মওকুফ হবে। আনুপাতিক হারে মানে বুঝেন? ধরেন 300 টাকা জরিমানা করতে 3 মাস কারাদণ্ড দিছে, তাহলে 100 টাকা দিলে আমার 1 মাস বাদ, আর খাটবো কয় মাস? 2 মাস। এই তো। তো কারেন্ট ছিল না, এই কারণে আজকে আমরা একটু অল্প করলাম। আমরা প্রায় দণ্ডবিধি আর 2 দিন হলে আমাদের শেষ হয়ে যাবে। 2 দিন। সামনের দিন আমরা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ, কেউ মিস দিয়েন না। আর কোর্সের আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি, সবাই পড়াশোনা চালিয়ে যাবেন। শনিবারে আমাদের পরীক্ষা আছে। শনিবারে পরীক্ষা আছে, মনে আছে তো? খাতা জি আপনাদের স্যার, দেখতে শনিবার। পারেন, শনিবারে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো সব খাতা। স্যার ওই যে জুডিশিয়ারির তো ইয়া দিয়া দিল, মানে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তো স্যার। হ্যাঁ, আমাদের পরীক্ষা স্যার এই বছরই নিয়ে দিবে মনে হয়। আমরা প্রস্তুতি নিতে থাকি, পরীক্ষা কবে হবে সেটা তো পরের বিষয়। আমরা প্রস্তুতি নিতে থাকি যাতে আমরা এক্সপিরিয়েন্সড হয়ে যাই। পড়তে 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 যারা কিন্তু আমাদের সাথে রেগুলার পড়ছেন তাদের কিন্তু এখন সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপরে দেওয়ানি কার্যবিধি, এগুলো আগে থেকেও অনেক ইজি হয়েছে। প্লাস এই যে ফৌজদারি কার্যবিধি পরীক্ষা চলতেছে, ফৌজদারিও অনেক ইজি হওয়ার কথা, দণ্ডবিধি তো চলতেছেই। তো দণ্ডবিধি জি শেষ স্যার। হয়ে গেলে কিন্তু আমাদের বড় আইন কিন্তু 3টা শেষ। আর থাকে হলো আপনার সাক্ষ্য, তামাদি আর বার কাউন্সিল। আর কাউন্সিল, জি স্যার। স্যার এই যে আমরা যেভাবে পরীক্ষা দিতেছি এভাবে চলতে থাকলে রিভাইজের মধ্যে ইনশাল্লাহ আমরা যদি মানে পুরাটা সুন্দরভাবে শেষ করতে পারি তাহলে পরীক্ষা আমাদের জন্য স্যার অনেকটাই আশা করি ইজি হবে স্যার। এই যে আনারুল হক সাহেব আমাদের কিছু কথা বলবে, বলেন এই ফাঁকে কি বলেন, এই কাছে এটাকে কি বলেন। যার যার কোচিং এর টাকা বাকি আছে আপনারা তাড়াতাড়ি পরিশোধ করে দেবেন, যেহেতু আমাদের প্রায় শেষ, আর অল্প একটা জি ক্লাস স্যার। আছে, তাই না? যাদের আচ্ছা আচ্ছা। যাদের বাকি থেকে করে দেন, পরিশোধ করে দেন দ্রুত গতিতে। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাক। আমাদের শনিবারে পরীক্ষা আছে সকালবেলা, আর রোববারে তো পড়া আছেই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আপনার জন্য দোয়া রইলো স্যার। আপনি সুস্থ থাকেন স্যার, আপনি সুস্থ না থাকলে তো আর আপনারও সমস্যা আর আমাদেরও সমস্যা স্যার। আর সমস্যা নাই, আল্লাহ ভরসা। টাকা হলো জি স্যার, কারণ দোয়া রইলো স্যার। বছরের অর্ধেক অর্ধেকে বেশি শেষে